হাই গাইস অ্যান্ড ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকের যে টপিকটা হচ্ছে ভিডিও করা, সেই টপিকটা হচ্ছে একটা কম্পিউটার কেনার আগে কী কী জিনিসগুলো আমাদেরকে চেক করতে হবে, অর্থাৎ হোয়াট কাইন্ড অফ থিংস উই শুড লুক অ্যাট while purchasing a কম্পিউটার। অর্থাৎ একটা কম্পিউটার বা একটা ল্যাপটপ বা ডেস্কটপ যাই হোক, সেটা কেনার আগে আমাদের কী কী জিনিসগুলো কনসিডার করতে হবে। তো যেটা তাদের মধ্যে সবচেয়ে প্রথম হচ্ছে যে আমি কী নিতে চাই, ডেস্কটপ অর ল্যাপটপ। তো হবে তো ডেস্কটপ আর ল্যাপটপ এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ডেস্কটপ তো আমরা সবাই জানি যে এটা সিপিইউ, মনিটর, কিবোর্ড, মাউস সব আলাদা আলাদা থাকে, আর ল্যাপটপ হচ্ছে এমন একটা জিনিস যেটাতে সব একসাথে কম্প্যাক্ট থাকে। তো প্রথমেই আমাকে একটা জিনিস ভাবতে হবে যে ডেস্কটপ আর ল্যাপটপের মধ্যে যে পারস্পর যে ডিফারেন্সটা কী। তো ডেস্কটপে যদি আমি কতগুলো পয়েন্ট বলি, যেমন এটার হচ্ছে অ্যাডভান্টেজেস। তো ডেস্কটপে যদি অ্যাডভান্টেজেস, নম্বর 1 পয়েন্ট হচ্ছে পাওয়ারফুল, giving respect to the budget। অর্থাৎ আমি একটা ল্যাপটপ যখন কিনছি বা একটা ডেস্কটপ যখন কিনছি, তো আমি দুটোর মধ্যে নিশ্চয়ই একটা বাজেটের ব্যাপার থাকে। আমি একটা 50,000 টাকা দিয়ে যদি আমি একটা ফুল ডেস্কটপ সেট আপ বিল্ড করি, আর 50,000 টাকা দিয়ে যদি আমি একটা ফুল ল্যাপটপ সেট আপ বা একটা ল্যাপটপ কিনি, তাহলে দুটোর মধ্যে পারফরমেন্সের ডিফারেন্স হবে না। সেই হিসাবে যদি বলতে চাই, তাহলে আমাকে প্রথমে সেটাও কনসিডার করতে হবে যে কোনটা বেশি পাওয়ারফুল। তো অবশ্যই সেখানে ডেস্কটপ বেশি পাওয়ারফুল, কারণ ডেস্কটপের যে পার্টসগুলো আছে এক একটা, বিকজ দ্য পার্টস অফ দ্য ডেস্কটপ আর চিপার। অর্থাৎ ডেস্কটপের যে পার্টসগুলো সেগুলো ল্যাপটপের পার্টস থেকে অনেক কম দাম, সেই জন্য আমরা আরও অনেক বেশি দাম দিয়ে আমরা আরও অনেক বেশি আমার ভুল হলো, আমরা সেই পরিমাণ দাম দিয়ে আমরা অনেক বেশি পাওয়ারফুল একটা কম্পোনেন্টগুলো পারচেস করতে পারি। এটা হচ্ছে একটা ডেস্কটপের একটা অ্যাডভান্টেজ। এটা একমাত্র অ্যাডভান্টেজ। ডেস্কটপে তোমার অন্য কোনো অ্যাডভান্টেজ পাবে না, অবশ্যই পাওয়ারফুল বা রিলায়েবিলিটি বেশি। অর্থাৎ এটা দুই আমি পয়েন্টে দিতে পারি, রিলায়েবিলিটি। কারণ ডেস্কটপের যে সমস্ত পার্টসগুলো আছে, সেই পার্টসগুলো খুব কম তাড়াতাড়ি ড্যামেজ হয়। ল্যাপটপের পার্টস খুব বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ল্যাপটপে অনেক টেক কেয়ার করতে হয়, এবং ডেস্কটপে খুব একটা টেক কেয়ার যদি নাও করি তাও চলে। আমার জাস্ট একটা ডেস্কটপ আমি নর্মাল যদি প্রতিদিন ইউজ করি, তাতে আমার কোনো খুব একটা বেশি আমাকে সেটা মেনটেন্যান্স করতে হবে না। তাহলে এরপর আসি ডিসঅ্যাডভান্টেজেসে। তো ডিসঅ্যাডভান্টেজ যখন বলবো, তখন একটা ল্যাপটপ হচ্ছে নন পোর্টেবল। অর্থাৎ আমি একটা ডেস্কটপকে অর্থাৎ আমি একটা ডেস্কটপকে খুব তাড়াতাড়ি একটা জায়গা থেকে অন্য জায়গায় পোর্টেবল অর্থাৎ শিফট করতে পারবো না। আমাকে সেটার জন্য অনেক কিছু ভেবেচিন্তে শিফট করতে হবে। সেই জন্য একটা ডেস্কটপ নিয়ে যারা মুভিং কাজ করে বা যারা কলেজ স্টুডেন্ট টাইপের হয়, তারা যদি হোস্টেলে থাকে বা বাইরে থাকে, তাদের জন্য ল্যাপটপ নেওয়াটাই সুবিধা ডেস্কটপের থেকে। পোর্টেবল ইজিলি হচ্ছে রিকোয়ার্স মোর পাওয়ার। অবশ্যই একটা ল্যাপটপ চালালে যে পরিমাণে ইলেকট্রিক কনজামশন বা ইলেকট্রিকের খরচা হয়, একটা ডেস্কটপ চালালে সেই পরিমাণ ইলেকট্রিক কনজামশন হয় না, আরও তার থেকে অনেক বেশি ডেস্কটপ ইলেকট্রিক কনজিউম করে। সেই জন্য সেখানে ডেস্কটপের যে ইলেকট্রিক খরচাটাও অনেক বেশি হয়। আর 3 নম্বর হচ্ছে ব্যাটারি ব্যাকআপ, যেটা অবভিয়াসলি কোনো ডেস্কটপে থাকে না, তার জন্য আলাদা করে ইউপিএস কিনতে হয়। কিন্তু ল্যাপটপে আমার ল্যাপটপ তো ব্যাটারি দিয়ে চলে, ল্যাপটপ তো আমরা তার দিয়ে চলে না, আমরা জাস্ট তার দিয়ে ব্যাটারিটা চার্জ করি, তারপর আমরা সেই যে ফুল চার্জ হওয়া যে ব্যাটারিটা, সেই ব্যাটারিটার মাধ্যমে আমরা ল্যাপটপটা চালাই। তো এটা হলো ডেস্কটপের সব কিছু। হচ্ছে ল্যাপটপ এর অ্যাডভান্টেজ যদি হয়, তাহলে তার প্রথমে হচ্ছে পোর্টেবিলিটি, কারণ এটা সব জায়গায় আমরা মুভ করতে পারি। যদি সেকেন্ড পয়েন্ট বলি, তাহলে সেটা হচ্ছে কি বলা যায়, ল্যাপটপ যদি আমি পোর্টেবল, তো অবশ্যই তারপর হচ্ছে লেস পাওয়ার কনজিউমেবল প্রোডাক্ট।
অর্থাৎ এটা খুব কম কানেক্ট হয়। আর এরপর আছে ডিসঅ্যাডভান্টেজেস, অর্থাৎ একটা ল্যাপটপের যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হলো যে লেস রিলায়েবল, অর্থাৎ এটা খুব তাড়াতাড়ি খারাপ হতে চায়। মোর মেনটেনেন্স রিকোয়ার্ড, আরও বেশি মেনটেনেন্স লাগে। হচ্ছে মোর কস্টলি, মোর কস্টলি বলতে আমি বলতে চাইছি যে দামে আমি একটা ডেস্কটপ কিনছি সেই কনফিগারেশন দিয়ে যদি আমি ল্যাপটপ কিনতে চাই তাহলে সেটাকে কিন্তু আরও অনেক বেশি আমরা প্রাইস পে করতে হচ্ছে। তো এটা গেল ল্যাপটপ আর ডেস্কটপের যে অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস। তো এটা একটা কমপ্লিটলি আলাদা টপিক হয়ে গেলো। এরপরে যে আমি যে টপিকটা আছে সেটা হচ্ছে কোন কোন জিনিসগুলোকে আমাকে কনসিডার করতে হবে। তাহলে একটা কম্পিউটার, ল্যাপটপ হোক বা ডেস্কটপ, আমার কোনো প্রবলেম নেই, তার যদি আমার কিনতে হয় তাহলে প্রথমেই আমার যেটা ভাবতে হবে সেটা হচ্ছে প্রসেসর। তো প্রসেসর এখনও পর্যন্ত ল্যাপটপ আর ডেস্কটপ দু ধরনের হয়, ইন্টেল আর এএমডি, রাইজেন যাকে বলো, বা এএমডি, জাস্ট এএমডি। তো ইন্টেল প্রসেসর যেটা আমরা যে কোনো আমাদের যে অফিসের কম্পিউটার হোক বা দোকান, যে কোনো ধরনের আমরা আগেকার দিনে যে কোনো কম্পিউটার বা স্কুলের যে কম্পিউটার হয় সেখানে খুব সব ইন্টেল বিল্ডই হতো, কারণ আগে এএমডির যে প্রসেসরগুলো এত চিপ প্রাইসে আসতো না, তখন ওগুলো আরও অনেক বেশি হাই রেঞ্জের কম্পিউটারে ব্যবহার করতো। ইন্টেল প্রসেসর এর ইএসপি পয়েন্ট কতগুলো আছে বা কতগুলো ভালো দিক আছে ইন্টেল প্রসেসরের, যেমন হচ্ছে এটা হচ্ছে সিঙ্গেল কোর বুস্ট, অর্থাৎ একটা প্রসেসরের অনেকগুলো কোর থাকে। তো কোরগুলো কী কাজে লাগে, কোরগুলো হচ্ছে সেই প্রসেসর যে ধরনের আমরা অ্যাপ্লিকেশনগুলো চালাচ্ছি সেই অ্যাপ্লিকেশনগুলো চালাতে সেই কোরগুলো সেখানে ইউজ হয়। তাহলে ইন্টেল প্রসেসরে কি যে সিঙ্গেল কোর, ধরো একটা প্রসেসর যেটা হচ্ছে 6টা কোর আছে, তো 6টা কোরের মধ্যে সিঙ্গেল কোর বুস্ট, হয়তো একটা গেম খেলতে আমার একটি কোর লাগে, তো সেখানে আমার যে সিঙ্গেল কোর বুস্ট আছে সেটা ইন্টেলের সবচেয়ে ভালো হয়। সেই জন্য যারা শুধুমাত্র গেমিংয়ের জন্য যদি কোনো কম্পিউটার নেয়, অর্থাৎ বেস্ট ফর গেমিং অনলি, তাহলে তাদের তো ইন্টেল সবচেয়ে বেস্ট হবে। আর অন দ্য আদার হ্যান্ড, অর্থাৎ অপর দিকে এএমডি প্রসেসর যদি আমি পারচেস করি সেটা হচ্ছে ভুলে গেছি আমি বানানটা, আমি আর সেটা নিয়ে লজ্জা করে হলে হাইপার থ্রেডিং, যেটাকে বলে হাইপার থ্রেডিং টেকনোলজি, বেস্ট ফর গেমিং অ্যান্ড স্ট্রিমিং, ভিডিও এডিটিং। তো এই যে হাইপার, এইটা হচ্ছে যে এএমডি প্রসেসর। তো এএমডি প্রসেসরের কি প্লাস পয়েন্ট আছে, যেটা হচ্ছে এটা হাইপার থ্রেডিং, অর্থাৎ যে 6টা করে সাইমultaneously ইউজ করা যায়। তার জন্য আমাদের এক্সট্রা যে মাল্টিটাস্কিংয়ের ব্যাপারটা সেটা আমাদের এএমডিতে ভালো হয়। ইন্টেলে কিন্তু মাল্টিটাস্কিংয়ের থেকে সিঙ্গেল টাস্কিং জিনিসটা সবচেয়ে বেস্ট হয়। কিন্তু যখন আমি মাল্টিটাস্কিংয়ের দিকে দেখব তখন কিন্তু আমার যে এএমডি প্রসেস আছে, এএমডি প্রসেসরে হাইপার থ্রেডিং টেকনোলজির জন্য মাল্টিটাস্কিংটা খুব ভালো হয়। অর্থাৎ তাহলে আমি যদি এই যে এখানে আমি দুটো পয়েন্টে দিয়ে দিই, যদি আমি এখানে শুধুমাত্র গেম খেলতে চাই তাহলে শুধুমাত্র গেম খেলতে চাইলে সেটা হচ্ছে আমার ইন্টেল প্রসেসর নিয়ে সেখানে আমার কাজে লাগবে। আর যদি আমি শুধুমাত্র গেমের সঙ্গে সঙ্গে ভিডিও স্ট্রিমিং এডিটিং করতে চাই তাহলে আমার সেখানে লাগবে এএমডি প্রসেসর। এরপরে ব্যাপার হচ্ছে কোর, নাম্বার অফ কোর্স, অর্থাৎ কটা কোর দিয়ে সিপিইউ আমার লাগবে। তো এদিকে দেখতে গেলে আমার যে ওয়ার্কলোড আমি কী পরিমাণ দেবো সেইটার উপর নির্ভর করছে। এমনি তো 4 কোর বা কোয়াড কোরের প্রসেসর কিন্তু খুবই ভালো হয়, কিন্তু যদি আমি একটু ভালো বাজেটের দিকে নিতে চাই তাহলে আমি সবসময় চেষ্টা করবো যাতে সেটা আমি 6 কোর বা অর্থাৎ হেক্সা কোর বা অক্টা কোর আমি প্রসেসর নিই। অর্থাৎ কোর এই তিনটের মধ্যে যদি আমি লিমিটেড রাখি তাহলে কিন্তু খুব ভালো আমি একটা কম্পিউটার বিল্ড করতে পারি। তাহলে এই নাম্বার অফ কোর্সে যদি 4 কোরের মান নিই, তো 4 কোর হচ্ছে cheaper in price, good for casual gaming, অর্থাৎ জাস্ট গেম খেলার জন্য, নর্মাল গেম খেলার জন্য আমার এটা ঠিক আছে। বা এমনি যে কোনো আমার স্কুলের কাজের জন্য বা যে কোনো, অর্থাৎ কোনো বেশি হেভি ওয়ার্কলোড না দিয়ে যে সমস্ত কাজ হয় সেগুলো আমার 4 কোরের একটা প্রসেসরেই কিন্তু সেখানে কাজ হয়ে যাবে। এরপর হচ্ছে 6 কোর। তো 6 কোরের ব্যাপারটা হচ্ছে যে এটার দাম হচ্ছে মিড রেঞ্জ ইন প্রাইস, অর্থাৎ মাঝামাঝি দাম হয়, গুড ফর এক্সট্রিম গেমিং প্লাস স্ট্রিমিং অর ভিডিও এডিটিং, হাই কোয়ালিটি ভিডিও এডিটিং করার জন্য এটা লাগে। এরপরে 8 কোর প্রসেসরের ব্যাপারটা হচ্ছে যারা খুব বেশি পরিমাণে, অর্থাৎ হচ্ছে এনথুজিয়াস্টিক
গেমিং প্লাস এডিটিং প্লাস হাই কোয়ালিটি স্ট্রিমিং, এই সমস্ত জিনিসগুলো যদি কেউ করতে চায় তাহলে তার জন্য 8 কোর, অবশ্যই 4 কোর থেকে 6 কোর ভালো হবে এবং 6 কোর থেকে 8 কোর আরও ভালো হবে। কিন্তু একটা জিনিস আমাকে ভাবতে হবে যে আমার কতটা নিড, আমার কতটা প্রয়োজন। আমার যদি ধরো আমি শুধুমাত্র জাস্ট ঘরে বসে বসে গেম খেলবো, আমার আর অন্য কোনো কাজ নেই, মানে কম্পিউটারে আমার আর অন্য কোনো কাজ নেই, আমি শুধুমাত্র ঘরে বসে বসে গেম খেলবো, জাস্ট মাঝে মাঝে মনে হলো সিনেমা দেখলাম আর করলাম, বাস ওইখানেই আমার লিমিটেড রইলো, তাহলে আমার 4 কোরের একটা কম্পিউটার নিলেই সেটা খুবই একটা রিলায়েবল কম্পিউটার হয়ে যাবে। আর যখন আমি জানি যে আমি গেম খেলবো প্লাস আমি এই নতুন আমি কম্পিউটার থেকে আমি স্ট্রিমিং করতে চাইছি বা ভিডিও এডিটিং করতে চাইছি, মানে আমি যেটা করছি নিজে সেই হিসাবে যদি কেউ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে আমার 6 কোর লাগবে। আর যারা এনথুসিয়াস্টিক গেমিং, মানে যারা খুব হাই কোয়ালিটিতে গেম খেলবে প্লাস হাই কোয়ালিটিতে স্ট্রিমিং করবে প্লাস 4K ভিডিও এডিটিং করবে, 1440pতে ভিডিও এডিটিং করবে, তাদের জন্য কিন্তু 8 কোর যে প্রসেসরগুলো হয় সেই প্রসেসরগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। ওকে, তাহলে এইখানে এরপরে গেল প্রসেসর। এরপরে প্রসেসরের পরে যেটা আছে সেটা হচ্ছে মেন কম্পোনেন্ট, সেটা হচ্ছে মাদারবোর্ড। এবারে মাদারবোর্ডের অনেক টাইপের মাদারবোর্ড হয়, যেমন ইন্টেলের ক্ষেত্রে মাদারবোর্ড হয় H310 সিরিজের, তারপরে 365 সিরিজের, B460 সিরিজের, 390 সিরিজের, 490 সিরিজের। তো এইগুলো অনেকভাবে মানে ডিপেন্ড করে। আবার AMDর ক্ষেত্রে হয় যেটা দেখা যাচ্ছে 320, B450, 550, X470, X570 এই সিরিজের মাদারবোর্ড হয়। তো এইগুলো যদি আমি কনসিডার করতে চাই তাহলে এখানে অবশ্যই বোঝা যাচ্ছে যে এগুলো যদি 1 থেকে 5 অবধি রেটিং করা হয় তাহলে এই দুটো হচ্ছে চিপার, এটা হচ্ছে মিড রেঞ্জ, আর এই দুটো হচ্ছে হাই বাজেটের। সেই ক্ষেত্রে AMDরও দেখতে গেলে এই দুটো হচ্ছে চিপার, এই দুটো হচ্ছে মিড রেঞ্জ, আর এটা হচ্ছে হাই বাজেট। তো এগুলোর সম্বন্ধে যদি দেখতে চাই তাহলে এগুলো নিয়ে বেশি আলোচনা করলে এটা খুবই টেকনোলজিক্যাল ভিডিওটা হয়ে যাবে। তো আমি জানি যে আমি যে হিসাবে আমি এখানে প্রসেসর চুজ করেছি লো, মিডিয়াম আর হাই, সেই হিসাবে আমি এখানে মাদারবোর্ড চয়েস করব লো, মিডিয়াম আর হাই। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে যে মাদারবোর্ডের যে সকেট, সেটাকে যে প্রসেসরের সকেট সেটার সঙ্গে ইকুইভ্যালেন্ট হতে হবে, না হলে কিন্তু আমার প্রসেসরটা কোনোভাবে সেটাতে সাপোর্ট হবে না। তো যখন কম্পিউটার পারচেস করবে তখন কিন্তু সেখানে তোমরা অনেক ডিটেল ভিডিও পেয়ে যাবে যে কোন মাদারবোর্ডের সঙ্গে কোনটা লাগে। তো আমি এখানে একটা ব্রিফ আইডিয়া দিয়ে দিলাম যে এই মাদারবোর্ডের সঙ্গে এই প্রসেসর লাগে, এই প্রসেসরের সঙ্গে এই মাদারবোর্ড লাগে, জাস্ট ওইটুকুই। নেক্সট কম্পোনেন্ট হচ্ছে গ্রাফিক্স কার্ড, গ্রাফিক্স মেমোরি। তো গ্রাফিক্স মেমোরি প্রথম কথা দু ধরনের হয়, একটা হচ্ছে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স, অর্থাৎ graphics which comes along with the processor, APU বলে, অর্থাৎ এই যে CPU বলে না এই প্রসেসরগুলোকে, এগুলোকে বলে APU। তো গ্রাফিক্স which comes along with the processor, অর্থাৎ কিছু প্রসেসর আছে যেগুলো ইনবিল্ড গ্রাফিক্স থাকে, যেমন ইন্টেলের অনেক আছে, AMDর অনেক প্রসেসর আছে। AMDর যে প্রসেসরগুলো লাস্টে জি দেওয়া থাকবে সেই প্রসেসরগুলো হচ্ছে ইনবিল্ড গ্রাফিক্স দেওয়া। আর ইন্টেলেরও কিছু প্রসেসর আছে, আগেকার দিনে যে কম্পিউটারগুলো কিনতাম সেগুলো ইন্টেলের ইনবিল্ড গ্রাফিক্স ছিল, ইন্টেল 520 HD গ্রাফিক্স আর 620 HD গ্রাফিক্স, এই টাইপের গ্রাফিক্স ছিল। আরেকটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স, অর্থাৎ ডেডিকেটেড গ্রাফিক্স হচ্ছে যে গ্রাফিক্স কার্ডগুলো আমরা বাইরে থেকে লাগাচ্ছি আলাদা করে, অর্থাৎ সেপারেট গ্রাফিক্স কার্ড। সেগুলো দু ধরনের হয়, সেগুলো হচ্ছে এক হচ্ছে এনভিডিয়া, দুই হচ্ছে AMD রেডিয়ন। তো এনভিডিয়া গ্রাফিক্স ও AMD রেডিয়ন, তো এটা দেখে বোঝা যাচ্ছে যে এইটা ইকুয়াল টু ইন্টেল, এটা ইকুয়াল টু AMD রাইজেন প্রসেসর। কিন্তু সেইভাবে কিন্তু কোনো বাউন্ডেশন নেই যে আমি শুধুমাত্র এনভিডিয়ার সঙ্গে যে ইন্টেলেরই প্রসেসর চালাতে হবে বা আমি রাইজেনের সাথে রেডনি, আমি এই চাইলে এইটার সাথে এইটাও কম্বাইন করে চালাতে পারি, এইটার সাথে এইটাও কম্বাইন করতে পারি, আর ইন্টেলের সাথে আমি AMD রেডনও এগুলো কম্পাইল করতে পারি। তো আমাকে সেই জিনিসটা এখানে মাথায় রাখতে হবে যে রেডন আর এনভিডিয়া এই দুটো গ্রাফিক্স কিন্তু কোম্পানি আলাদা। আমি যে দামে এনভিডিয়ার
একটা 4GB গ্রাফিক্স কার্ড কিনছি, মানে প্রাইস অফ 4GB NVIDIA গ্রাফিক্স is equal to price of 8GB AMD গ্রাফিক্স। তাহলে সেই হিসেবে বোঝা যাচ্ছে যে আমার এনভিডিয়া গ্রাফিক্সের যে কোয়ালিটি সেটা এএমডি গ্রাফিক্সের থেকে আরও অনেক ভালো কোয়ালিটি। কিন্তু কেউ যদি শুধুমাত্র গ্রাফিক্স কার্ড মেমোরির উপর ডিপেন্ড করে চলছো, তাহলে কিন্তু সেই হিসাবে বলতে গেলে এএমডি গ্রাফিক্স কার্ড নিয়ে অনেকটা বাজেট ফ্রেন্ডলি। এনভিডিয়া ইজ গুড, হাই প্রাইস, মোর কোয়ালিটি অ্যান্ড অর্থাৎ রিলায়েবল মোর। আর AMD অর্থাৎ রেডন গ্রাফিক্স ইজ গুড, চিপার, লেস কোয়ালিটি অ্যান্ড সামহোয়াট লেস রিলায়েবল। এই হিসাবে কিন্তু আমি এটাকে বলতে পারি। তো এখানে গ্রাফিক্স কেউ যদি যে কোনো গ্রাফিক্স কার্ড নিতে পারো, কারো এবারে কেউ যদি বলে যে আমি সিপিইউটাই এমন নেবো যেটা এনভিডিয়া গ্রাফিক্স আছে, তাহলে সেই হিসাবে নিতে পারো। তবে আমি সবসময় সাজেস্ট করবো এনভিডিয়া গ্রাফিক্স কার্ড নিতে। এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের পারফরমেন্স খুবই ভালো এবং সেটাতে যে কোয়ালিটির গেমিং করা যাবে বা যে ফোর্সে স্ট্রিমিং আর এডিটিং করা যাবে, সেই কোয়ালিটিটা কিন্তু এএমডি গ্রাফিক্সে আসে না। তাহলে তিনটে মেজর কম্পোনেন্ট তো আমরা করে দিলাম। এরপর হচ্ছে র্যাম। তো র্যাম দেখতে গেলে র্যাম অনেক রকম সাইজে হয়, 4GB হয়, 8GB হয়, 16GB হয়, 32GB হয়, 64GBও হয়। যত খুশি আমার র্যাম আমি এখানে করতে পারি। কিন্তু মেন এরপরে আমার যে এখানে কনসিডার করার যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমার কত জিবি র্যাম লাগবে। তো র্যাম লাগা যদি আমি শুধুমাত্র এখনকার দিনে উইন্ডোজ 10 চলছে, তো উইন্ডোজ 10 চালানোর জন্য আমার মিনিমাম 8GB র্যাম তো ম্যান্ডেটরি। উইন্ডোজ 10 ইজ equivalent to 8GB র্যাম মিনিমাম। অর্থাৎ আমার 8GB র্যাম না হলে উইন্ডোজ 10 আমার চলবে না। কিন্তু যখন আমি গেমিং করব, আমি যদি একটা বাজেট ক্যাটাগরিতে যদি আমি একটা কম্পিউটার বিল্ড করি বা আমি ল্যাপটপ পারচেস করি, তাহলে আমাকে সেখানে অবশ্যই চেক করতে হবে যে মিনিমাম যেন আমার সেখানে 8GB র্যাম ফর এভরি কাইন্ড অফ কম্পিউটার ইজ নেসেসারি। এইটা একদম নেসেসারি। 8GB র্যাম আমার লাগবেই, আমি যতই করি। এরপর যদি আমি কোনো AAA টাইটেলে গেম খেলি, যেমন GTA 5, ফার ক্রাই, অ্যাসাসিনস ক্রিড, এই টাইপের গেম যদি খেলি, তাহলে আমাকে 16GB র্যাম মিনিমাম লাগবে। কারণ আমি শুধুমাত্র তো গেমটা খেলবো না, আমার কম্পিউটারে আরও অনেক ব্যাকগ্রাউন্ড টাস্ক আছে যেগুলো আমার ব্যাকগ্রাউন্ডে চলবে। তো সেই জিনিসগুলো আমাকে কনসিডার করে আমাকে র্যামটা চয়েস করতে হবে। একটা বাজেট ক্যাটাগরির জন্য আমি চয়েস করব যে, এরপর আমি এটা করে দিচ্ছি, চিপ পিসি বিল্ডে 8GB র্যাম, মিড রেঞ্জ বাজেট বিল্ডে 16 to 32GB র্যাম। এরপরে এগুলো আমার মাদারবোর্ডে কটা র্যাম স্লট আছে সেই হিসাবে আমার চয়েস করতে হবে। আর এনথুসিয়াস্টিক লাগছে আমার 32 to ইনফাইনাইট র্যাম। এটার জন্য আমি কোনো বেশি কনসিডার চাই না। তবে একটা জিনিস বলে দিচ্ছি যে আমি শুধুমাত্র নর্মাল গেমিং করার জন্য কিন্তু আমার মিনিমাম 60 এই যে র্যামটা আছে 16 থেকে 32, এই ক্যাপাসিটি র্যাম আমাকে মিনিমাম নিতেই হবে। আর সবসময় আমি র্যাম নেওয়ার সময় দেখবো যে আমার মাদারবোর্ডে কোন ফ্রিকোয়েন্সি র্যাম সাপোর্ট করছে। এরপর আমি ওই জিনিসটা এরপর আমি বলছি যে ফ্রিকোয়েন্সিটা আমাকে দেখতে হবে, মাদারবোর্ডের ফ্রিকোয়েন্সি কোন সাপোর্ট করছে প্লাস প্রসেসরের ফ্রিকোয়েন্সি। আমার কোন ফ্রিকোয়েন্সি সাপোর্ট করছে সেটা আমি জাস্ট দেখে নেব। যদি আমার এখানে শুধুমাত্র মাদারবোর্ডের ফ্রিকোয়েন্সি, যদি আমার যেমন ইন্টেলের ক্ষেত্রে কিন্তু আমার লো ফ্রিকোয়েন্সি র্যাম বেশি কাজ করে। অর্থাৎ ইন্টেলের ক্ষেত্রে 2133 মেগাহার্জ, 2667 মেগাহার্জ, এই র্যামগুলো আমার ইন্টেলের ক্ষেত্রে কিন্তু এগুলোই কাজে লাগে। এর বেশি র্যাম ইন্টেলে লাগে না, অর্থাৎ বাজেট ক্যাটাগরির বিল্ডের ক্ষেত্রে। কিন্তু যখন আমি AMD করছি, আমার এখানে লেগে যায় প্রায় 3000 মেগাহার্জ, 3200 মেগাহার্জ, 3600 মেগাহার্জ, এই ফ্রিকোয়েন্সি র্যাম লাগে। তা আমি এখানে যে ধরনের প্রসেসর আমি লাগাচ্ছি সেই হিসাবে আমি ওইখানে মাদারবোর্ডের যে স্পেসিফিকেশান আছে সেখানেই কিন্তু দেওয়া থাকে যে আমার কী ফ্রিকোয়েন্সি র্যাম আমার এটাতে লাগবে। সো
সেখান থেকে আমরা চয়েস করে আমরা র্যামের ফ্রিকোয়েন্সি সেখানে কিনতে, সেখানে র্যামের ফ্রিকোয়েন্সি সেট করে আমরা সেই র্যাম আমরা পারচেস করতে পারি। র্যাম গেল, এরপর হচ্ছে রম অর্থাৎ স্টোরেজ। তো স্টোরেজ দু ধরনের হয়, এসএসডি 4 ধরনের হয়, কিন্তু বেসিক্যালি বলতে গেলে 2 ধরনের, এসএসডি আর এইচডি, সলিড স্টেট ড্রাইভ আর হার্ড ডিস্ক ড্রাইভ। তো এসএসডি হচ্ছে এক্সপেন্সিভ, ফাস্ট, রিলায়েবল। এইচডি হচ্ছে চিপ, স্লো, লেস রিলায়েবল। অর্থাৎ এইচডি অনেক ক্ষেত্রে ক্র্যাশ হয়ে খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এসএসডি ক্ষেত্রে সেটা অনেক কমে যায়। তো এবারে আসি এসএসডিতে। তো এসএসডি আমাকে দেখতে হবে যে আমি এসএসডি একটা এমন জিনিস যেটা আমাদের এখনকার দিনের ল্যাপটপ বা কম্পিউটারে খুবই এসেনশিয়াল। এবং এসএসডি অনেক ধরনের হয়, 120 জিবি হয়, 128 জিবি হয়, 240, 256, 5110, 500, 480, 1 টিবি, 2 টিবি, 4 টিবি, সব ধরনের এসএসডি আমার এখানে হয়। কিন্তু আমি যখন একটা জাস্ট আমার এবার কী ধরনের লাগবে সেটা আমাকে এবার এটা নিয়ে ভাবতে হবে যে আমি এসএসডিটা আমার সি ড্রাইভে ইনস্টল হবে, সি ড্রাইভটা আমার এসএসডিতে ইনস্টল হবে। তাহলে সেখানে আমার মনে রাখতে হবে যে আমাকে 100 জিবি আমাকে সি ড্রাইভের জন্য ফাঁকা রাখতে হবে। তাহলে আমি যখন একটা গেমিং করার জন্য বা জাস্ট ক্যাজুয়াল গেমিং করার জন্য যদি আমি একটা পিসি বিল্ড করি, তাহলে আমার সেখানে মোটামুটি ধরে নাও আমাকে 200 জিবির মতো জাস্ট গেম ইনস্টল করার জন্য ফাঁকা রাখতে হবে। তাহলে একটা 120 জিবি এসএসডি যদি আমি পারচেস করি, তাহলে সেখানে শুধুমাত্র সি ড্রাইভ অর্থাৎ উইন্ডোজ 10 ফাইলগুলোই আমার সেখানে থাকবে, অন্য কিছু সেখানে আমি রাখতে পারবো না। তারপর কিন্তু যদি আমি সেখানে 240 জিবি এসএসডি রাখি, তাহলে সেটা সি ড্রাইভ প্লাস একটা বিগ গেম অর্থাৎ 100 জিবি সাইজের যে কোনো একটা গেম, और सी ड्राइव प्लस सम एवरेज गेम्स এভাবে আমরা ইনস্টল করতে পারি। কারণ এসএসডি হচ্ছে ফাস্ট একটা এসএসডি, যেগুলো নর্মাল এসএসডি 2 ধরনের হয়, এসএসডি ইকুয়াল টু M.2 এসএসডি অ্যান্ড সেটা এসএসডি। তো M.2 এসএসডি সেটা এসএসডি দুটোই আমার কিন্তু বলতে গেলে প্রায় একই ধরনের স্পিড দেয়, যদি না M.2 NVMe হয়, কিন্তু সেগুলো খুবই মানে ডিপ টেকনোলজিক্যাল ব্যাপার, সেটা নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই। মেন কথা হচ্ছে আমার যে এইটা আমি মুছিয়ে দিচ্ছি, এটা আমার লিখেই লাভ নেই, এসএসডি। তো এসএসডি আমার এখানে আমি যদি এটা নর্মাল ক্যাটাগরির কম্পিউটার কিনি, যদি আমার হার্ড ডিস্ক লাগে অর্থাৎ মাস স্টোরেজ লাগে, যেমন আমি যদি সিনেমা স্টোর করি বা আরও অনেক বেশি জায়গা লাগে, তাহলে আমি একটা বেস্ট কম্বিনেশন বলবো যে এসএসডি প্লাস এইচডি ইউজ করো। সেখানে এসএসডি নাও একটা 250 জিবি এসএসডি প্লাস 1 টিবি হার্ড ডিস্ক, और 512 জিবি এসএসডি, 512 না 500 জিবি এসএসডি প্লাস 500 জিবি হার্ড ডিস্ক, और 1 টিবি এসএসডি জাস্ট। এইটা এবার পুরোটাই তোমাদের ইউজের উপর নির্ভর করছে। এসএসডি হচ্ছে যেটার মধ্যে আমার সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল হবে, আর হার্ড ডিস্ক হচ্ছে যেটার মধ্যে আমার সমস্ত যে অন্যান্য ফাইল ফোল্ডার যেমন ছবি, গান, সিনেমা সব কিছু ওইটার মধ্যে স্টোর থাকবে। তাহলে এসএসডি ইকুয়াল টু হচ্ছে অ্যাপ্লিকেশনস, এইচডি ইকুয়াল টু और ডেটাস। বাস এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। এবার আমি কী ধরনের আমার নিড, আমার কী ধরনের প্রয়োজন, সেই হিসাবে আমাকে এটা এখানে চেক করে নিতে হবে যে আমার এটা এত জিবি এসএসডি হলে হয়ে যাবে বা 120 জিবি এসএসডি হলেই আমার হয়ে যাবে, আমি শুধুমাত্র সি ড্রাইভে রাখবো, বাকি আমার লাগবে না, বা আমার 256 জিবি লাগবে, যেটা যার যেমন প্রয়োজন সেই হিসাবে হবে। বাস এরপরে গেল ওইটা চলে গেল। এরপরে হচ্ছে একটা মেইন জিনিস যেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই ইউনিট। এটা শুধুমাত্র কম্পিউটার অর্থাৎ ডেস্কটপ কম্পিউটারের জন্য, এটা কিন্তু কোনো ল্যাপটপের জন্য না। তার জন্য ল্যাপটপে দেখতে হবে ব্যাটারি ব্যাকআপ, সেটা নিয়ে কোনো বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। মেন হচ্ছে আমার এখানে পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই ইউনিট যেটা হচ্ছে জাস্ট আমি যেমন দেখি, আমি একটা AMD 6 কোর প্রসেসর, যেটা হচ্ছে আমার ইকুয়াল টু 95 ওয়াট, ওকে। 4 এরপর হচ্ছে NVIDIA 4 জিবি গ্রাফিক্স কার্ড equal to 100 watt. Miscellaneous all other
components equal to somewhat of 100 watt অর্থাৎ এখানে আমার লাগছে টোটাল অ্যাপ্রক্স অফ 300 ওয়াট। তো একটা আমি এইখানে এরপরে তাহলে আমাকে সেই হিসাবে পাওয়ার সাপ্লাই নিতে হবে। রিকোয়ার্ড পাওয়ার সাপ্লাই ইজ 300/2 ইন্টু 3। এই মোডের যদি আমি পাওয়ার সাপ্লাই নিই তাহলে সেটা আমার খুব এফিসিয়েন্টলি চলবে। এবারে একটা জিনিস এখানে অনেকেরই কোশ্চেন আসতে পারে যে তাহলে আমার 300 ওয়াট পাওয়ার সাপ্লাই হলে 450 ওয়াট পাওয়ার সাপ্লাই কেন আমি এখানে পারচেস করব। কিন্তু ব্যাপার হচ্ছে যে কোনো পাওয়ার সাপ্লাই সেটা 70 থেকে 80% এফিসিয়েন্সিতে চলে। অর্থাৎ কোনো যদি 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই হয় তাহলে তার 80% মানে কত হচ্ছে 360 ওয়াট। তাহলে সেই হিসাবে আমার শুধুমাত্র 360 ওয়াট পর্যন্ত আমার খুব ভালোভাবে চলবে। তার বেশি যদি দিই তাহলে আমার যে পাওয়ার সাপ্লাইটার যে লংজিভিটিটা আছে তাহলে সেই পাওয়ার সাপ্লাই লংজিভিটিটা কমে যাবে। এভরি পাওয়ার সাপ্লাই ওয়ার্কস ফাইন অর্থাৎ খুব ভালোভাবে কাজ করে উইথ 60 to 80% of load constantly for long period of time। তাহলে এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে। তাহলে এরপরে যদি আমি এইখানে 4 GB গ্রাফিক্স কার্ডের জায়গায় আমি যদি এটা 6 GB নিয়ে নিই তাহলে সেখানে আমার এটা হয়ে যাবে প্রায় 125 ওয়াট। তাহলে আমাকে সেই হিসাবে আবার এই বাকি যে পার্টগুলো আছে সেগুলো আমাকে বাড়াতে হবে। তাহলে তখন এখানে আমার এটা হয়ে যাবে তাহলে আদার যে কম্পোনেন্টগুলো সেগুলো আমি যদি 125 ওয়াট ধরে নিই তাহলে এখানে হবে এটা হবে 350। তাহলে 350 হচ্ছে তাহলে এখানে আমাকে তখন পারচেস করতে হবে একটা 550 ওয়াট পাওয়ার সাপ্লাই। কারণ আমার এই জিনিসটা আমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আমার 60 থেকে 80% লোড আমার পাওয়ার সাপ্লাইটা এখানে টানতে পারবে। সেই হিসাবে আমি আমার নিজের পাওয়ার সাপ্লাইটা চয়েস করব। পাওয়ার সাপ্লাইয়ের মধ্যে ভালো ব্র্যান্ড তো অবশ্যই এটা তোমরা পেয়ে যাবে, সেটা নিয়ে আমি বেশি কিছুই বলবো না কারণ আমাকে কোনো ব্র্যান্ড টাকা দেয়নি এগুলো নিয়ে বেশি বলার জন্য। যেটা মেন দরকার সেটা আমি এখানে বলে দিলাম যে আমাকে প্রথমে টোটাল করতে হবে আমার প্রত্যেকটা কম্পোনেন্ট তার টোটাল ওয়াটেজ কত পাওয়ার কনজিউম করছে। সেই হিসাবে আমি এখানে যেটা পাওয়ার সাপ্লাইটা আছে সেই পাওয়ার সাপ্লাইটা আমি চয়েস করব। বাস এরপরে গেল ক্যাবিনেট। এটা শুধুমাত্র ডেস্কটপের জন্য, ল্যাপটপে বেশি কনসিডার করার দরকার নেই। প্রসেসর আর গ্রাফিক্স কার্ডে দেখে নিলেই হয়ে যায় আর এই র্যাম রমটা বাস আর কিছু দেখার দরকার নেই। এবার হচ্ছে ক্যাবিনেট। তো ক্যাবিনেট এবার আমি দেখতে হবে আমি মাদারবোর্ড নিচ্ছি, সাইজ অফ মাদারবোর্ড এটি আমাকে মেন কনসিডার করতে হবে। তারপরে দেখতে হবে ইনস্টলড ফ্যানস ইন দি ক্যাবিনেট। মানে একটা যে কোনো ইলেকট্রনিক কম্পোনেন্টের মধ্যে যে হিট হয় সেই হিটটাকে ডিসিপেট করার জন্য সেখানে লাগে এয়ার ফ্লো। ওখানে ওয়াটার লুপ তো কেউ ভাবছে না, এয়ার ফ্লোই বলছি আমি। তো এয়ার ফ্লো লাগে, তো এয়ার ফ্লো করার জন্য ক্যাবিনেটের মধ্যে এনাফ স্পেস থাকতে হবে এয়ার ভেন্টিলেট করার প্লাস এয়ারটাকে ইনটেক করার। সেই জন্য আমাকে এমন একটা পাওয়ার ক্যাবিনেট নিতে হবে যের মধ্যে আমার অন্তত দুটো ফ্যান আমার ইনটেক করতে পারছে, দুটো ফ্যান আমার ভিতরে যে গরম হাওয়াটা সেটাকে ভেন্টিলেট করে দিতে পারছে। সেই হিসাবে আমাকে ক্যাবিনেটটা চয়েস করতে হবে এবং ক্যাবিনেটটা যত ভালো কোয়ালিটির হবে মোর ফ্যানস ইকুয়াল টু লেস হিট ইকুয়াল টু লঞ্জিভিটি অ্যান্ড স্মুথনেস। অর্থাৎ যে সমস্ত হিটিংয়ের ইস্যু অর্থাৎ থার্মাল থ্রটলিং হয়, তারপরে ক্র্যাশ হয়ে যায় পিসি বা পিসি কম্পোনেন্টগুলো পুড়ে যেতে পারে, আগুনও লেগে পারে। সেই হিসাবে আমার কিন্তু আমার পিসি কম্পোনেন্টগুলো আমাকে এখানে চয়েস করতে হবে যে আমি ঠিকঠাক সমস্ত ফ্যানগুলো চালিয়ে পরে সেই ফ্যানগুলো ইউজ করতে পারছি কিনা একটা ক্যাবিনেটের মধ্যে। ক্যাবিনেটের মধ্যে যত বেশি এয়ার ফ্লো থাকবে তত বেশি আমাদের যে কম্পিউটার আছে সেটা স্মুথ চলবে। বাস এইটাই আজকের ভিডিও, আর অন্য কিছু বলার নেই। যারা ল্যাপটপ নিচ্ছে তাদের ওই প্রথম 4টি জিনিস তারা কনসিডার করবে, র্যাম রম আর প্রসেসর আর গ্রাফিক্স কার্ড। আর কম্পিউটার যারা শুধু পারচেস করছো তারা দেখবে যে বাকি সমস্ত যে কম্পোনেন্ট অর্থাৎ 6টা থেকে 7টা পার্ট আছে সেই 7টা পার্ট যেন আমার ফুলফিল হয়। সেই 7টা পার্টে যদি আমার কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু সেখানে আমার যে কম্পিউটারটা আছে সেটা কিন্তু ওয়ার্ক করতে পারবে না ভালোভাবে। সেই জন্য থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর যদি তোমরা কেউ নিজেদের মধ্যে পিসি বিল্ড করতে চাও তাহলে আমাকে to purchase a PC then direct message me in Instagram.
তাহলে আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ডাইরেক্ট একটা মেসেজ করে দেবে যে আমি ভাই আমি এই দামের মধ্যে একটা কম্পিউটার বিল্ড করতে চাইছি, জাস্ট আমাকে একটা ভালো কনফিডেন্স করে দাও, তাহলে আমি সেই হিসাবে তোমাদেরকে কনফিডেন্স করে দেবো। এবং এর জন্য আমি কোনো পয়সা নেবো না, আমি জাস্ট পয়সা তোমরা দেবেও না, সেটা আমিও জানি। যাই হোক, তাও তাহলে আমাকে এখানে ইনস্টাগ্রামে ডিএম করবে। আমি তোমার যদি কোনো কম্পিউটার পারচেস করতে চাও, আমি এটা কম্পিউটার ভালো ডিল প্লাস ভালো কনফিগারেন্স আমি তোমাদের জন্য সাজেস্ট করে দেবো। ওকে, বাই বাই।